ইসরায়েলে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুলের মুক্তি নেওয়া হয়েছে। তুরস্কের দেশে ফিরবেন কাল। প্রেসিডেন্ট এরদোয়ানকে ডক্টর ইউনূসের ধন্যবাদ। ধানের শীষ নিয়ে কিছু দলের টানাটানিতে ক্ষুব্ধ মির্জা ফখরুল। হুমকিতে কাজ হবে না, দেশে পিআর পদ্ধতির পরিবেশ নেই বলেছেন নেতারা। পিআর পদ্ধতি নিয়ে নভেম্বরে গণভোট চায় জামাত। কয়েক উপদেষ্টা বিএনপির প্রতি পক্ষপাত করছেন অভিযোগ নেতাদের। পিআর ছাড়া নির্বাচন নয় বলছে ইসলামী আন্দোলন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইসরায়েলের বন্দি দশা থেকে মুক্ত হয়ে তুরস্কে পৌঁছেছেন আলোকচিত্রী, সাংবাদিক এবং লেখক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। শনিবার ভোরে দেশে ফিরবেন তিনি। ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান দেশটির বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানিয়েছেন। আলোকচিত্রী শহীদুল আলম সহ সব অধিকার কর্মীকে মুক্তি ও দেশে ফেরাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ইসরায়েলের কারাগার থেকে তুরস্কে পৌঁছেছেন আলোকচিত্রী, সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। স্থানীয় সময় বিকেল ৩টায় টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে ইস্তাম্বুলে পৌঁছান বাংলাদেশের শহীদুল আলম সহ আটক সব অধিকার কর্মী। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে স্বাগত জানান। এ সময় ফ্রি প্যালেস্টাইন স্লোগান দেন তারা। এর আগে ফিলিস্তিনের ইসরায়েলের নৃশংসতা বন্ধে এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেকটি উদ্যোগ 1000 মেডোলিন্স টু গাজার 8টি নৌযানও এ যাত্রায় অংশ নেয়। মোট 9টি নৌযানের বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দেন। সেই দলে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। যিনি দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালকও। বুধবার শহীদুল আলমের নৌবহরে আক্রমণ করে ইসরায়েলি সেনারা। নৌযানের বহরে থাকা সব অধিকার কর্মী ও নাবিককে ধরে প্রথমে তাদের আশদোদ বন্দরে নেওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে ইসরায়েলের কেতজিয়েত কারাগারে পাঠানো হয়। শুক্রবার ব্যাপক চাপের মুখে ছেড়ে দিতে বাধ্য হয় ইসরায়েল। কারাগার থেকে সরাসরি একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় তাদের। এদিকে মুক্তি ও দেশে ফেরত পাঠাতে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। কিছু ব্যক্তি বা দল ধানের শীষ নিয়ে টানাটানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যাবে না বলেই এই অপচেষ্টা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জেহাদের স্মরণ সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি নেতারা। বলেন, গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। গ্যালমান শফির রিপোর্ট। শহীদ নাজিরউদ্দিন জেহাদের 35তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণ সভা করে শহীদ জেহাদ স্মৃতি পরিষদ। জেহাদের এই সুন্দর দেশ চাওয়ার জন্য অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যতই সংস্কার করা হোক না কেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার গঠন না করা পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরবে না। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। কিছু রাজনৈতিক দল হুমকি ধামকি দিচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কোনো দলকে মার্কা দিতে নিষেধ করেনি বিএনপি। বলেন, ধানের শীষ অপ্রতিরোধ্য। কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে নিই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য, ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না। এর আগে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ জেহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডক্টর ইউনূস যে 26 সালে
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, কিন্তু সেই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে। কেউ বলছে পিআর পদ্ধতি, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত, সরকার প্রস্তুত। ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক সরকার, সেটা প্রতিষ্ঠা হবে। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এব নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্ত আসবে। বিএনপি নেতাদের আশা, প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গড়ার চিন্তা করছে বিএনপি। বিকেলে চট্টগ্রাম ইপিজেড সিমেন্স হোস্টেল মাঠে কঠিন চিবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র, নিরাপত্তা ও উৎসব সবার। রাজনীতিতে পাহাড়িদের যুক্ত হওয়ার আহ্বানও জানান বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর সুকোমল বড়ুয়া, বিএনপি নেতা ইসরাফিল খসরু চৌধুরী সহ অন্যরা। তারেক রহমান সাহেবের একটা কথা, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা সবার। ধর্ম যার যার, উৎসব সবার। পাহাড়িদের, আমাদের নৃতাত্ত্বিক গোষ্ঠীদের যেখানে দেখি, এই তোমরা রাজনীতি করো না কেন? কেন রাজনীতি করো না? তোমরা কি এদেশের বাইরের কেউ? তোমাদের রাজনীতিতে যোগ দাও। আমরা চাই তোমরা রাজনীতি করো, নেতৃত্বে আসো, যে দলেই করো। বাংলাদেশে পিআর পদ্ধতির কোনো পরিবেশ নেই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি নেতা আনিসুর রহমান ডাকুর স্মরণ সভায় যোগ দিয়ে তিনি কথা বলেন। জাহিদ হোসেন বলেন, বিএনপি পিআর পদ্ধতি বিশ্বাস করে না। যারা জনগণের নাম করে পিআর পদ্ধতি নিয়ে মাঠে লড়াই করছেন, তাদের নির্বাচিত হয়ে জাতীয় সংসদে এই পদ্ধতি বাস্তবায়ন করার আহ্বান জানান জাহিদ হোসেন। দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলও এতে বক্তব্য রাখেন। ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে যে প্রতীকে ভোট হয়েছে, জনগণ ভোট দিয়েছে, সে প্রতীক নিয়ে তারা অবজেকশন দেওয়াটা এটি খুব একটা ভালো দেখাচ্ছে না এবং এটা মানুষও ভালোভাবে গ্রহণ করবে না। তারা তাদের দাবি জানাতেই পারে, তাদের যা দাবি মানবে কিনা সেটা ইলেকশন কমিশনের বিষয়, আমরা সে বিষয়ে কথা বলতে চাচ্ছি না। কিন্তু অন্য প্রতীক নিয়ে অবজেকশন দেওয়াটা এটা ঠিক না, এটা শোভন না। যারা এই সমস্ত নতুন নতুন কথা বলে নির্বাচনকে, গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন, ওনারা খুঁজতেই পারেন। বাংলাদেশের মানুষ সরাসরি ভোট দিয়ে অভ্যস্ত। বাংলাদেশের সংবিধান, নির্বাচন এবং সরাসরি ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি বাংলাদেশের সংবিধানে লিখিত আছে, সেটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। যারা আজকে পিআরের কথা বলছেন, জনগণের কাছে যান, জনগণ যেটা গ্রহণ করবে সেটাই হবে। উপদেষ্টাদের কয়েকজন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলাম। জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে রাজধানীতে আয়োজিত সমাবেশে এই অভিযোগ করেন জামাত নেতারা। পিআর পদ্ধতি নিয়ে নভেম্বরে গণভোট চায় দলটি। এছাড়া জাতীয় পার্টি সহ 14 দলের সবকটি দলের রাজনৈতিক দল নিষিদ্ধের দাবিও জানানো হয়। রকুনুজ্জামানের রিপোর্ট। শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করে বাংলাদেশ জামাতে ইসলাম। জুলাই সনদ, পিআর পদ্ধতি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের আগেই বিচারের দৃশ্যমান অগ্রগতি এবং জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধের 5 দফা দাবিতে জামাতের অনড় অবস্থান তুলে ধরেন দলটির নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের বিধানটাও আমাদেরকে এই পিআর প্রস্তাব ঢুকিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা দাবি করব, ফ্যাসিস্টের দোষর জাতীয় পার্টি সহ 14 দল মেনন ইনুরা 17টা বছর শেখ হাসিনাকে পাহারা দিয়ে রেখেছিল। তারা যদি পাহারা না দিতে এতদিন তারা টিকতে
পারত না, সাজানো বানানো নির্বাচন তারা করতে পারত না। একই অপরাধী হওয়ার কারণে তাদেরও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, বেশ কয়েকজন উপদেষ্টা তাদের প্রতি পক্ষপাতিত্ব করছে। বলেন, প্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে বিএনপির সমর্থকদের পদায়ন করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত হচ্ছে। এগুলো বন্ধ করে নির্বাচনের মাঠকে সমান সমতল করতে হবে। সমাবেশ শেষে মিছিল বের করে জামাতে ইসলাম। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে জিপিও 0 পয়েন্ট হয়ে কাকরাইলে গিয়ে শেষ হয় মিছিলটি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দেশের গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে, এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সংখ্যা গরিষ্ঠতা ভিত্তিক নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। এর ফলে জাতীয় রাজনীতিতে বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায়। শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকেন, আর মালিকরা আঙুল ফুলে কলা গাছে পরিণত হয়। জনগণের ভোটের অনুপাতে রাজনৈতিক দলগুলোর আসন বন্টনে গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত পদ্ধতি উল্লেখ করে তিনি আরো বলেন, পিআর পদ্ধতিতে সব রাজনৈতিক দলগুলোর সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেলে জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বাড়বে। আমরা সেইভাবে সংস্কার দেখি নাই, দৃশ্যমান বিচারের অগ্রগতি দেখি নাই, কিন্তু নির্বাচন জাতীয় রোডম্যাপ আমরা দেখেছি। আমরা বলবো যে আপনারা জাতির সঙ্গে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ না করে আপনারা ক্ষমতায় থেকে আমাদেরকে হতাশ করেছেন। এখন পিআর পদ্ধতির নির্বাচনের ব্যাপারেও ঐক্যমতে এজেন্ডাই আনেন নাই। এটা আমাদের জাতির থেকে, বাংলাদেশের মানুষের থেকে আপনাদের কর্মকাণ্ডের জন্য আমরা ধিক্কার জানাই। জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হবে নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ময়মনসিংহের প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, পূর্বের নির্বাচনগুলো ছিল ভুয়া, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অবাধ ও গ্রহণযোগ্য। জুলাই সনদ নিয়ে সব দলের একমত হওয়ার বিষয়ে তিনি বলেন, 15 অক্টোবর জুলাই সনদ সই করা হবে। ইসরায়েলে বন্দী বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম ইসরায়েল থেকে তুরস্কের একটি বিমানে ইস্তাম্বুলে গিয়েছেন বলেও জানান শফিকুল আলম। হাসিনার আমলের 16 বছরে আমরা পুরোটা ফেক ইলেকশন দেখেছি। আমরা সেই জায়গা থেকে সরে এসে কিভাবে সুন্দর ইলেকশন হয় এবং বাংলাদেশের ইতিহাসের আমরা মনে করি একটা অন্যতম বেস্ট ইলেকশন হবে। আপনারা জানেন 15 তারিখে তো একটা ঘোষণাও এসেছে যে এটা সই হবে। সই হওয়ার পরে আমার মনে হয় যে বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি তারা ইলেকশনের জন্য প্রস্তুতি নেবেন, একদম ভালোভাবে প্রস্তুতি নেবেন। দেশে অনেক ফ্যাসিস্ট বুদ্ধিজীবী আছে যারা নানা ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে যাচ্ছেন, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় আশুলিয়া বাজার এলাকায় বৌদ্ধ বিহারে কঠিন চিবরদান উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো আছে, আরও ভালো হবে। বিভিন্ন অপরাধে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের ইন্ধন রয়েছে বলে জানান তিনি। দুর্গাপূজা নিয়ে অপকর্মে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামীকাল সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। শুক্রবার বিকেল 5টার দিকে রাজধানীর ল্যাবিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই দেশ বরেণ্য শিক্ষাবিদ 75 বছর বয়সী সৈয়দ মঞ্জুরুল ইসলামের গত 3 অক্টোবর সকালে হার্ট অ্যাটাক হয়।
হয়। মুমূর্ষু অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপ ও কিডনি জটিলতায় ভুগছিলেন। হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি ফেইলিওর ও শ্বাসকষ্টজনিত জটিলতার কারণেই তার মৃত্যু হয়। বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি 1996 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 2018 সালে 21 পদক লাভ করেছিলেন। রাজধানীর কাঁচা বাজারে আরেক দফা দাম বেড়েছে সবজির দাম। দু একটি বাদে বেশিরভাগ সবজির কেজি 70 থেকে 80 টাকা। বৃষ্টি, বন্যার অজুহাত বিক্রেতাদের। তবে সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম। ডিম আর মুরগির দামও আছে নাগালের মধ্যেই। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। ডালি বোঝাই সবজির পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বিক্রেতারা। তবে বৃষ্টি থাকায় বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল কিছুটা কম। সবজির দাম কিছুটা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। অজুহাত বৃষ্টি। বেগুন 100-120, এরপর দিয়ে দেখা গেছে যে টমেটো, গাজর, এরপর দিয়ে কাঁচা মরিচ, এরপর দিয়ে এগুলাই 100 টাকা, আর বাকিগুলা দেওয়া গেছে 60 টাকা, 50 টাকা, 70 টাকা। 80 এবং 70 টাকার নিচে তেমন কোনো সবজি আমি দেখতে পাচ্ছি না। তো দাম একটু নাগালের ভিতরে থাকলে আমরা স্টুডেন্টরা আর একটু ভালোভাবে খাইতে পারতাম। সাধারণ মানুষ খুবই খারাপ অবস্থায় আছে, ভালো অবস্থা নেই। ব্যবসা খারাপ অবস্থা, আর অনেকে চাকরি তো চলেই গেছে, বেতনও বাড়তেছে না, খরচ বাইরে গেছে। বর্ষার কারণে মানে মাঠ পাই সব কি প্লাবিত, সেক্ষেত্রে কিছুটা দাম বেশি হওয়া উচিত, কিন্তু দামটা অতিরিক্ত একটু বেশি। তবে মাছের বাজারে আছে স্বস্তি। সরবরাহ বাড়ায় দাম কমার কথা বলছেন বিক্রেতারা। বেশিরভাগ মাছ কেজিতে 50 থেকে 60 টাকা কমার কথা বলছেন তারা। তবে একমত নন ক্রেতারা। পুঁটি মাছ 400 টাকা, চিংড়ি মাছ 800, এটা 900 টাকা, 50 টাকা 60 টাকা সব মাছের দামই কমছে। এখন কিনতে আসলে মাছের দাম বেশি, ওরা বললেই শুধু কমছে, বাস্তবে কমে নাই। তেল, ডাল, চিনি সহ মুদি বাজারে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য। ক্রেতারা বলছেন, রাস্তায় পণ্যবাহী বাহনের হয়রানি কমলে কমবে পণ্যের দাম। তেল 189 টাকা লিটার, 5 লিটার হয়েছে আপনার 910 টাকা। আর চাল টাল সবই তো দাম আগের মতোই আছে, কোনোটার দাম বাড়েনি। বাইরে থেকে যে ট্রাকগুলা, কাঁচা বাজার ট্রাকগুলা ঢাকায় ঢুকে প্রতিটা পয়েন্টে পয়েন্টে তারা চাঁদা দিতে হয়। এই কারণে জিনিসগুলো বাজারে আস্তে আস্তে অনেক দাম বেড়ে যায়। এগুলো নিয়ন্ত্রণ করতে হবে আগে প্রশাসনের। গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে মুরগির দাম। ব্রয়লার 10 টাকা কমে 170 এবং সোনালী মুরগি 20 টাকা কমে 300 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা প্রচারে শুক্রবার হাতিরঝিল থানার 36 নং ওয়ার্ড এলাকায় লিফটেড বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এতে সভাপতিত্ব করেন হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম। উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন চৌধুরী অপু, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ রানা, 35 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুর রহমান মাদু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকং, 36 নং ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম খান শ্যামলী, হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শিহাব, হাতিরঝিল থানা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম তরফদার মন্টু সহ নেতাকর্মী সমর্থকবৃন্দ। আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলীয় প্রতীক ধানের শীষের প্রচারণায় পথসভা হয়েছে রাজধানীর নয়াবাজারে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদের নেতৃত্বে পুরান ঢাকার নয়াবাজার বিএনপি অফিস থেকে শুরু করে বংশাল, ফুলবাড়িয়া ও পরে আলুবাজারে গিয়ে পথসভাটি শেষ হয়। পরে সেখানেই হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। বংশাল থানা বিএনপির আহ্বায়ক তাইজউদ্দিন তাইজুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপি নেতা মোহাম্মদ শরীফ হোসেন, সাইদ হাসান মিন্টু, নাসরিন রশিদ পুতুল, কামাল হোসেন ও মামুন আহমেদ সহ আরও অনেকে। বিএনপির 31 দফা বাস্তবায়নে নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় লিফলেট বিতরণ করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম। যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে তারা গণতন্ত্র বিশ্বাস করে না বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশে হাজার হাজার ডায়াবেটিক্স আক্রান্ত শিশু কিশোরদের মারাত্মক ঝুঁকি কমাতে অ্যানালগ ইনসুলিনের প্রাপ্যতা বাড়াতে হবে বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
উপমহাদেশে প্রথমবারের মতো হিউম্যান এক ইনসুলিন বনাম অ্যানালগ ইনসুলিনের তুলনামূলক গবেষণা শেষে এই তথ্য উপস্থাপন করা হয়। শুক্রবার রাজধানীতে বাংলাদেশ ডায়াবেটিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও জাতীয় অধ্যাপক AK আজাদ খান এই গবেষণা তথ্য জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেডিয়াট্রিক ডায়াবেটিক্স কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান ডক্টর বেদৌড়া জাবিন। গবেষণা ফলাফলের বক্তব্য রাখেন বাংলাদেশের প্রখ্যাত ডায়াবেটিক্স বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ফারুক পাঠান। সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসিন রশিদ। আরও উপস্থিত ছিলেন BFUG ও পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গনি, আইনজীবী খায়রুল আহসান, আইনজীবী শাহরিয়ার ইফতেখার ফুয়াদ সহ অন্যরা। বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে ইউনিভার্সিটি অব সাউথ এশিয়ায়। সাভারের আমিনবাজারে ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় র্যালির মাধ্যমে। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর MA ওয়াদুদ মণ্ডল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ এ খাতে সংশ্লিষ্টরা র্যালিতে অংশ নেন। পরে দিবসটি উপলক্ষে হয় আলোচনা সভা। সিলেটে মার্ক অলরাউন্ডার প্রতিভা যাচাই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সকালে সিলেট নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিজয়ী 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবে 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন মোট 1 লাখ টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গতি বেড়েছে বাংলাদেশ ফুটবল দলের। তবে এশিয়ান কাপ ফুটবল বাছাই ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে ড্রয়ের দিকে গিয়েও ম্যাচ হারটা কষ্টের, বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 14 অক্টোবর অ্যাওয়ে ম্যাচে হংকংয়ের বিপক্ষে ভালো ফলের প্রত্যাশা তার। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের অব্যবস্থাপনা থেকেও বাফুফে শিক্ষা নিতে পারেনি অভিযোগ দর্শকদের। মানিক মাহমুদের রিপোর্ট। যে দর্শকরা একসময় ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, এখন সেই দর্শকদেরই ঢল নামে স্টেডিয়ামে। এশিয়ান কাপ বাছাই ফুটবলে গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে উন্মাদনায় মেতেছিলেন ফুটবল প্রাণ দর্শকরা। 9 অক্টোবর হংকং চায়নার বিপক্ষেও দেখা যায় সেই একই দৃশ্য। ম্যাচ দেখতে টিকিট চেকের কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার ভোগান্তি, সাথে বিনা টিকিটে গেট ভেঙে কিছু দর্শকের ভেতরে প্রবেশের চেষ্টা, অব্যবস্থাপনা আর বিশৃঙ্খলায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দর্শকদের দ্বন্দ্ব। বাফুফের প্রতি ক্ষোভ ফুটবল সমর্থকদের। অনেস্টলি বলতে গেলে খুবই বাজে ম্যানেজমেন্ট, কারণ এখানে হচ্ছে যে লিমিটেড সিট থাকে, তাও এত রাশভাবে ঢুকছি, এখানে কোনো ভালো ম্যানেজমেন্ট নাই। যাদেরকে দায়িত্বে রাখছে এত অবহেলা, প্রত্যেকটা মানুষ ভোগান্তির মধ্যে পড়ছে। ম্যানেজমেন্টের দরকার ছিল এখানে একটা কিউআর কোড সিস্টেম করা, শুধু কিউআর কোডটা পাস করবে ঢুকে যাবে। প্রত্যাশা থাকবে এরকম মিসম্যানেজমেন্ট যাতে আর অবস্টাকল যাতে আর সহ্য করতে না হয়। হামজা, সমিত, ফাহমিদুল, জায়ানদের অন্তর্ভুক্তিতে গতি বেড়েছে বাংলাদেশ ফুটবল দলে। খেলার ফলাফলে হতাশ হলেও হামজাদের নৈপুণ্যে খুশি দর্শকরা। শুধু হামজা না, মূলত বাংলাদেশ ফুটবল যারা ভালোবাসে, যারা ফলো করে, তারাই মূলত এখানে দেখার জন্য উপচে পড়া ভিড়। ফুটবলের প্রতি মানুষের ভালোবাসাটাই অন্যরকম, সেটা দেখতেই পাচ্ছেন মানুষের উপচে পড়া ভিড়। আমি হামজার অনেক বড় ফ্যান। খেলাটা হলো মেইন জিনিস, ওরা কতটুকু ভালো খেলতেছে আমরা উপভোগ করতেছি, এটাই তো আমাদের চাওয়া পাওয়া। মাঠের লড়াইয়ে হামজার দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েও ডিফেন্স আর গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তারপরও দারুণভাবে ঘুরে দাঁড়ায়। 3-3 সমতায় তৈরি হয় 1 পয়েন্ট অর্জনের আশা, কিন্তু দুর্ভাগ্য শেষ মুহূর্তের গোলে হেরে যায় স্বাগতিকরা। জয়ের সম্ভাবনায় ম্যাচ হেরে গেলে খেলোয়াড়দেরও কষ্ট হয়, বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। হেরে গেলে আসলে কেউ এটা মানতে পারে না। সো আমরা সবাই জয়ের জন্য খেলি। স্নায়ুর চাপ যে বেশি থাকে এই ম্যাচগুলোতে, এটা অ্যাবজর্ভ করাটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে, এবং সেখানে যদি গোলকিপার যদি ভালো সময় যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতো, তাহলে হয়তো আমাদের রেজাল্টটা ডিফারেন্ট হতো। হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জামাল হামজারা চাপমুক্ত থাকতে পারবে আশা করছেন আমিনুল। টিম হেরে গেলে দেখা যায় যে অনেক সময় দোষ কিন্তু কোচের ঘাড়ে এসে পড়ে। সো আমরা সেই গতানুগতিক কথার ভিতরেই রয়েছি। আমার কাছে মনে হয় যে অ্যাওয়েতে বাংলাদেশ দল ভালো করার সুযোগ অনেক বেশি। সেখানে অ্যাওয়ে ম্যাচে কিন্তু বাংলাদেশের কোনো দর্শক থাকবে না। সো আমার মনে হয় যে প্লেয়াররা ওইখানে আরো ভালো কিছু করার সুযোগ রয়েছে। অ্যাওয়ে ম্যাচটি হবে আগামী 14 অক্টোবর। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। শেষ করব সংবাদ। শেষ করার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার।
ইসরায়েলে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুলের মুক্তি নেওয়া হয়েছে তুরস্কে। দেশে ফিরবেন কাল। প্রেসিডেন্ট এরদোয়ানকে ডক্টর ইউনূসের ধন্যবাদ। ধানের শীষ নিয়ে কিছু দলের টানাটানিতে ক্ষুব্ধ মির্জা ফখরুল। হুমকিতে কাজ হবে না, দেশে পিআর পদ্ধতির পরিবেশ নেই বলেছেন নেতারা। পিআর পদ্ধতি নিয়ে নভেম্বরে গণভোট চায় জামায়াত। কয়েক উপদেষ্টা বিএনপির প্রতি পক্ষপাত করছেন, অভিযোগ নেতাদের। পিআর ছাড়া নির্বাচন নয় বলছে ইসলামী আন্দোলন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।